আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আদালতের আইনি প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধ করা হতে পারে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান চিফ প্রসিকিউটর। তিনি আরও বলেন, 2013 সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ একাধিক সুনির্দিষ্ট মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। দলগত অপরাধ প্রমাণিত হলে দলীয় প্রধান হিসেবেও তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এর আগে শনিবার জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় শীঘ্রই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে। দলটির রাজনৈতিক পতন ঘটেছে এবং তারা এদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না। সন্ত্রাস বিরোধী আইন ও ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে কি হবে না সেই বিষয়ে আমাদের সংস্থা তারা তদন্ত করছে। তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, আমার কাছে রিপোর্ট যদি দাখিল করা হয়, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। এবং আপাতত আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বিষয়ে আমাদের তদন্ত সংস্থায় তদন্ত চলমান আছে। রোগীদের সঠিকভাবে রোগ নির্ণয়ে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য সেবায় উচ্চ প্রযুক্তির শীর্ষক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের রোগীরা এখনও সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না। এই পরিস্থিতির উন্নতি করতেই এবারের বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের কিছু হাসপাতালে এক রুমে 30 থেকে 40 জন ডেঙ্গু রোগীকে সেবা দিতে হচ্ছে উল্লেখ করে ডেঙ্গু ও হাম মোকাবেলায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের আরও ধৈর্য নিয়ে কাজ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রো। আজ সকালে সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন, পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সদ্য পাশ হওয়া জাতীয় বাজেট, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সমসাময়িক রাজনীতি, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও রোহিঙ্গা সংকট নিয়েও তারা মতবিনিময় করেন। ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের উন্নয়নে স্পেনের সহযোগিতা কামনা করেন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে স্পেনের অবস্থানের প্রশংসা করেন। রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ত্রিমাত্রিক বা অন্য যে কোনো আঙ্গিকের ছবি ব্যবহারের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক অতীব গুরুত্বপূর্ণ পরিপত্রে এই নির্দেশ দেওয়া হয়, যা অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রে বলা হয়, ব্যানার ও বিলবোর্ড তৈরির সময় প্রচারণার চেয়ে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনে প্রাধান্য দিতে হবে। নকশা এমন হতে হবে যাতে মূল বার্তা সুস্পষ্ট হয়। ইতোমধ্যে পরিপত্রটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ডিসি ও ইউএনও সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এই বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তি, বনায়ন এবং আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন। এছাড়া কার্বন ক্রেডিট অর্জনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে একটি কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। সভায় উপস্থিত মন্ত্রী ও কর্মকর্তারা জানান, বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ কমানোর বিপরীতে অর্জিত এই কার্বন ক্রেডিট বিক্রির মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে অর্থ উপার্জনের বড় সুযোগ রয়েছে।
দীর্ঘদিনের দাবি পূরণ করে অবশেষে নিয়মিত হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। আজ দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে আসা যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বিমানমন্ত্রী জানান, প্রবাসীদের অগ্রাধিকার দিয়ে বিমানের অব্যবস্থাপনা দূর ও ভাড়া যৌক্তিক করতে কাজ করছে সরকার। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট কক্সবাজার রুটে ফ্লাইট চালু এবং সবজি রপ্তানিতে সিলেটকে শীর্ষে নিয়ে যেতে প্যাকিং হাউস নির্মাণের পরিকল্পনার কথা জানান। প্রাথমিকভাবে সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টারে 2টি ফ্লাইট চলাচল করবে। মন্ত্রীর এই ঘোষণায় সিলেটের কৃষিভিত্তিক অর্থনীতি এবং রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন সিলেটবাসী। আমাদের জন্য সুবিধা, বিকজ উই আর ক্লোজ টু দি এয়ারপোর্ট, সো ইটস ইজিয়ার ফ্রম, আমরা তো নর্থ অফ ইংল্যান্ড থাকি, তো ইটস ইজিয়ার টু কমিউনিকেট। আমাদের প্রবাসী ভাই বোনদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে ফ্লাইটটা যেন আবার চালু হয়। আল্লাহ রহমত প্লাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আজকে সে ফ্লাইটটা এখানে এসে পৌঁছেছে। এখানে যারা আছেন তারা সবাই জানেন যে সিলেটবাসীর প্রতি একটা আলাদা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা আলাদা কিন্তু একটা সব কর্নার আছে। কৃষি মন্ত্রণালয়কে নিয়ে কাজ করছি। আগামী দিনে প্যাকিং হাউসও সিলেটে হবে, আর সিলেট বাংলাদেশের মধ্যে শাকসবজি রপ্তানির প্রধানতম কেন্দ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আজ সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে ভুক্তভোগী এক শিশুর বাবা সিরাজুল ইসলাম এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন। মামলার অপর আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু জাফর ও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আবেদনে বাদী উল্লেখ করেন, সঠিক সময়ে হামের টিকা না পাওয়ায় তার 9 মাসের শিশুকন্যা আক্রান্ত হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংকট ও চিকিৎসকদের অবহেলায় সে মারা যায়। এদিকে দেশে হামের উপসর্গে গত 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 1031 জনের। এ নিয়ে গত 3.5 মাসে দেশে হাম ও হামের উপসর্গে মোট 738 শিশুর মৃত্যু হল। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় পুরো উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এই পরিস্থিতিতে কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে গভীর সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলো দ্রুত নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে উপকূলে ফিরে আসছে। পাশাপাশি জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত সাগরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। গভীর সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ স্থানে অবস্থান করতে পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে টানা ভারী বৃষ্টিপাত এবং জোয়ারের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মাদক ছাড়ুন, জীবন গড়ুন, পরিবার বাঁচান, সমাজ বাঁচান, এই স্লোগানে গাজীপুরের কাপাসিয়ায় রায়ত ইউনিয়নের মাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রায়ত বাজারের সিংহশ্রী সংযোগ সড়কে এই কর্মসূচির আয়োজন করে রায়ত ইউনিয়ন বিএনপি। সভায় সভাপতিত্ব করেন রায়ত বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান। সভায় বক্তারা বলেন, বর্তমানে সমাজে মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের কারণে অসংখ্য পরিবার ধ্বংস হচ্ছে এবং যুব সমাজ বিপথে পরিচালিত হচ্ছে। তাই মাদক নির্মূলে দল ও মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় রায়ত ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। গাজীপুরের কাশিমপুরে কথিত চাঁদাবাজ ও ভূমিদস্যু রমজান আলী ও তার বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আব্দুল রৌফ খান। রোববার সকালে কাশিমপুরের 3 নম্বর ওয়ার্ডের হাতিমারা এলাকায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে আব্দুল রৌফ খান অভিযোগ করেন, রমজান আলী ও তার সহযোগীরা তার কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন।
তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার মালিকানাধীন কারখানায় একাধিকবার হামলা চালানো হয় এবং প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আর অভিযোগ করেন, কাশিমপুর থানায় মামলা গ্রহণ না করায় তিনি আদালতের শরণাপন্ন হন। পরে আদালতের নির্দেশে কাশিমপুর থানায় চাঁদা দাবির অভিযোগে মামলায় দায়ের করা হলেও অভিযুক্তদের গ্রেপ্তারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তার অভিযোগ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি ৬০ মিলিমিটারের অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভবানীপুর গ্রামের কয়েকজন কিশোর পাহাড়ি ছড়ার পানিতে মাছ ধরার সময় কাদামাটির নিচে একটি লোহার বস্তু দেখতে পায়। পরে তামিম নামের এক যুবক সেটি বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে বস্তুটি ভাঙাড়ির দোকানে বিক্রির প্রস্তুতি নিলে তার বাবা বিষয়টি বিজিবিকে অবহিত করেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা করে এটিকে ৬০ মিলিমিটারের একটি অবিস্ফোরিত মর্টার শেল হিসেবে শনাক্ত করেন। এদিকে নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের মর্টার শেলের কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার শহরের সি অফিস সংলগ্ন বৈদ্যপাড়া মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ সকলকে দায়িত্ববোধ ও দেশপ্রেমের শিক্ষা দেয়। সে চেতনাকে ধারণ করেই সবাই পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য পিরোজপুর গড়ে তুলতে চায়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পিরোজপুর পৌরসভার প্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে তারা শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার ধামরায়ে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে ধামরাই থানা কম্পাউন্ডে সভাটি অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম ও উপজেলা বিএনপির সহ সভাপতি রাকিবুর রহমান ফরহাদ সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ রাব্বিল ওরফে রাব্বি নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার আখাউড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রৌফের নির্দেশনায় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় এসআই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্স নিয়ে আখাউড়া দুর্গাপুর এলাকার নূরে মদিনা জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মোহাম্মদ রাব্বিল ওরফে রাব্বির কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের শ্রমিক কল্যাণ সংঘের নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দ্রুত তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছে শ্রমিক নেতারা। রোববার মোংলা বন্দরের সিবিএ ভবনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সুখ পারভেজ। সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের সদস্য মোল্লা মাহবুব আলম ও কর্মচারী সংঘের সাবেক আহ্বায়ক শাহিনুর রহমান সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে সরকারি জমি ও সড়কের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগ। রোববার সকালে ধামরাই মাওনা সড়কের কালিয়াকৈর কলেজ রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি জমি ও সড়কের উপর নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করে দখলমুক্ত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ফাহিম শাহরিয়ার। উপজেলা প্রশাসন জানায়,
সরকারি ও সম্পত্তি দখলমুক্ত রাখা এবং সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।